আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি রাজ্য দেশ বিদেশের এই মুহূর্তের বাছাই করা সংবাদগুলির শিরোনামগুলি এক নজরে। তারপরে যাব বিস্তারিত খবরে। প্রবল চাপে পড়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার চাপে পড়ে ইস্তফা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এর পরের টার্গেট বাংলাদেশের রাষ্ট্রপতি। পাকিস্তানের চক্রান্তে হচ্ছে বাংলাদেশে এই অরাজকতা, জানাচ্ছে ভারতীয় গোয়েন্দারা। অপরদিকে ভারতের যতদিন ইচ্ছে থাকতে পারবেন শেখ হাসিনা, বাড়ানো হচ্ছে হাসিনা নিরাপত্তা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কঠোর বার্তা ভারতের। আরজিকর হাসপাতালে ঘুম থেকে টেনে তুলে ধর্ষণ করে খুন করা হয়েছে তরুণী চিকিৎসককে। ইতিমধ্যে গ্রেপ্তার। ফাঁসির দাবি জানালেন মমতা ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি জানাচ্ছেন ধর্ষকদের 7 দিনের মধ্যে এনকাউন্টার করে মারা উচিত। অপরদিকে তৃণমূলের জেলা যুব সভাপতিকে সপাটে চর কষালেন পুলিশ আধিকারিক। ক্লোজ করে দেওয়া হলো সেই পুলিশ অফিসারকে। নতুন রাজনৈতিক দল চালু করছে বিহারে ভোটকুশলী প্রশান্ত কিশোর। ক্ষমতায় এলেই বিহারে ফের ছুটবে মদের ফোয়ারা, ফের বিক্রি শুরু হবে মদ বিহার জুড়ে, জানালেন প্রশান্ত কিশোর। অপরদিকে মাথায় হাত মধ্যবিত্তের ফের বাড়ল সোনালী ধাতু সোনা এবং কেজি প্রতি রূপোর বাজার দর। বাড়ির নকশা অনুমোদনের ফিতে 50% ছাড় ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে। দলের নাম করে টাকা চাইলে ভিডিও পাঠান আমাকে, ব্যবস্থা নেবে সাথে সাথে পুলিশ, হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জির। আপনিও দেখে নিন সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি। এছাড়াও 40,000-এর অধিক শূন্য পদে শিক্ষক এবং ক্লার্ক পিয়ন নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানাচ্ছি আপনাদেরকে। এছাড়াও রাজ্যের ওয়েদার কেমন থাকবে, কোথায় বৃষ্টি, কোথায় হালকা, কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বিস্তারিত জানাবো। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। আমাদের সংবাদগুলো প্রত্যেকদিন দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি কোন জেলা থেকে সংবাদ দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদেরকে। প্রবল চাপে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার চাপে পড়ে ইস্তফা দিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এর পরের টার্গেট বাংলাদেশের রাষ্ট্রপতি। ইতিমধ্যে শেখ হাসিনা দেশ ছাড়া, কিন্তু মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনেও বাংলাদেশ শান্ত হওয়ার নাম নিচ্ছে না। হামলার ভয়ে প্রায় 1 সপ্তাহ ধরে থানায় গেট বন্ধ করে বসে রয়েছে বাংলাদেশ পুলিশ। আর শনিবার এলো বিচার বিভাগের পালা। আন্দোলনকারীদের প্রবল চাপ এবং হুমকির মুখে শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি হাসিনা ঘনিষ্ঠ বলে পরিচিত। গত বছর তাকে প্রধান বিচারপতি পদে বসান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আন্দোলনকারীদের দাবি মেনে ওবায়দুল হাসানের জায়গায় এদিন সন্ধ্যায় নিয়োগ করা হয়েছে হাইকোর্টের বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে। শুধু বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নয়, এদিন আপিল বিভাগের আরও 5 জন বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলা একাডেমির চেয়ারম্যান এবং আরও বেশ কয়েকজন উপাচার্য পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ভারতীয় গোয়েন্দাদের অনুমান, হাসানকে সরিয়ে দেওয়ার নেপথ্যে রয়েছে পাকিস্তানের হাত। আসলে এটি পাক গুপ্তচর সংস্থা ISI এর পুরনো অপারেশন সাইক্লোনের একটি বৃহত্তম ছক। প্রধানমন্ত্রী হাসিনা এবং প্রধান বিচারপতি হাসানের পর এবার পরবর্তী টার্গেট বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এমনটাই আশঙ্কা করছে নয়াদিল্লি। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসের শেষে পাকিস্তান গুপ্তচর সংস্থার ইন্ধনে সামাজিক মাধ্যমে ইন্ডিয়া আউট, বয়কট ইন্ডিয়া আর বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস প্রচার শুরু হয়েছিল বাংলাদেশে। এই পর্ব থেকে তুমুল ভারত বিদ্বেষী মানসিকতার জন্ম নেয় বাংলাদেশ জুড়ে। শুরু হয় ইন্ডিয়া চুর স্লোগান, যে স্লোগান শুধুমাত্র ক্রিকেট ফুটবল নয়, বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক সহ নানা ক্ষেত্রে প্রভাব ফেলেছিল। ভারতীয় গোয়েন্দাদের দাবি, চিত্রনাট্য মেনেই এদিন সুপ্রিম কোর্টে পৌঁছে যায় হাজার হাজার আন্দোলনকারী। এর মধ্যেই এদিন জানা যাচ্ছে এর পরের টার্গেট হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে জানাচ্ছে ভারতীয় গোয়েন্দারা। ইস্তফা দেওয়ার আগে এদিন সমস্ত বিচারপতিকে একটি ফুল কোর্ট বৈঠকে ডেকেছিলেন প্রধান বিচারপতি হাসান, কিন্তু তার আগেই হাজার হাজার আন্দোলনকারী আদালত চত্বরে চড়া হয়। আব্দুল মুকাদ্দিম নামে এক বিক্ষোভকারীর অভিযোগ, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেআইনি ঘোষণা করতে চক্রান্ত করছেন প্রধান বিচারপতি। ইস্তফা দিতে তাকে 1 ঘন্টার সময়সীমা বেঁধে দেয় বিক্ষোভকারীরা। সঙ্গে হুমকি দেওয়া হয়, দাবি না মানলে সমস্ত বিচারপতির বাড়িতে হামলা করা হবে। চাপের মুখে ফুল কোর্ট বৈঠক বাতিল করে ইস্তফা দিতে বাধ্য হন বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যতদিন ইচ্ছে ভারতেই থাকতে পারবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাড়ানো হচ্ছে শেখ হাসিনা নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কঠোর বার্তা নয়াদিল্লির। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক সৌজন্য রক্ষার বার্তা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আড়ালে
চলছে চাপা স্নায়ুর লড়াই। অন্তর্বর্তী সরকার স্পষ্টই বুঝিয়ে দিয়েছে, ভারত যদি স্থায়ীভাবে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার নীতি নেয় তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রত্যাশিত মাত্রায় বন্ধুত্বপূর্ণ হবে না কখনোই। উল্টো দিকে নয়াদিল্লি পাল্টা বার্তায় বুঝিয়ে দিচ্ছে ভারত সরকারই নিজেদের নীতি ঠিক করবে, এক্ষেত্রে কোনো শর্ত অথবা দর কষাকষির প্রশ্নই নেই। সেটা বোঝানোর জন্যই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা আরও কঠোর করছে নয়াদিল্লি। ইতিমধ্যেই দুবার তার আবাসস্থল বদলে ফেলা হয়েছে। শুধু তাই নয়, বুঝিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা যতদিন চাইবেন ততদিন তিনি ভারতের আশ্রয়ে থাকতে পারবেন। একমাত্র স্বয়ং শেখ হাসিনা যদি নিজে অন্য কোনো দেশে যেতে চান এবং সেই দেশ যদি নিশ্চিত রাজনৈতিক আশ্রয় দেয় তবেই বিষয়টিতে অনুমোদন দেবে ভারত। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রীতিমতো সুর চড়াচ্ছে। শোনা যাচ্ছে জামাতপন্থীদের হুঙ্কারের প্রেক্ষিতেই ভারত সরকার আরও বেশি করে শেখ হাসিনার সুরক্ষা বাড়াবার সিদ্ধান্ত নিয়েছে। 3 স্তরের সিকিউরিটি কভার রাখা হচ্ছে শেখ হাসিনাকে ঘিরে। থাকছে এয়ারফোর্সের গরুর বাহিনীর কমান্ডো ফোর্স, ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং দিল্লি পুলিশ। এবার মোতায়েন করা হচ্ছে আধা সামরিক বাহিনীকেও শেখ হাসিনা নিরাপত্তার জন্য। হাসিনা বিরোধী আন্দোলনের পেছনে একটি বড়সড় প্লট ছিল বলে নিশ্চিত প্রমাণ মিলছে। তাই নয়াদিল্লি মনে করছে শেখ হাসিনা এবং তার বোন রেহানের ওপর হামলা চালাতে জঙ্গি প্রবেশ করাতেই পারে কেউ। সেই কারণে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাইছে না ভারত সরকার। দিল্লির সীমান্ত এবং জম্মু পাঞ্জাব সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এয়ারফোর্সের অতিথিশালার পর এবার সার্কিট হাউসে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনার নিরাপত্তা বাড়িয়ে বস্তুত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিচ্ছে ভারত। তৃণমূলের জেলা যুব সভাপতিকে সপাটে চর কষালেন পুলিশ আধিকারিক। অবশেষে ক্লোজ করা হলো সেই পুলিশ অফিসারকে। তৃণমূলের জেলা যুব সভাপতি আসিফ আহমেদের গালে সপাটে চর কষালেন পুলিশ অফিসার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ইসলামপুর বাস স্ট্যান্ডে। শুক্রবার রাত 11:15 নাগাদ ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের ইসলামপুর নেতাজি মোড়ে। যদিও ওই পুলিশ অফিসারের বক্তব্য, তৃণমূল যুব সভাপতি তার কলার ধরে টানেন, তারপরেই থাপ্পড় কষিয়ে দেন তিনি সেই তৃণমূল সভাপতিকে। পরে থানা থেকে ওসি নির্মল দাসের নেতৃত্বে ব্যাপক বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যুব সভাপতি জানান, পুরো বিষয়টি জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদবকে জানানো হয়েছে। শনিবার সকালে ওই এএসআই বিপ্লব মণ্ডলকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইসলামপুর বাস স্ট্যান্ডে নেতাজি মোড়ের কাছে শেখপাড়ার দিকে যাচ্ছিলেন তৃণমূলের জেলা যুব সভাপতি আসিফ আহমেদ। রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে ফল কিনছিলেন তিনি। সেই সময় ওই ট্রাফিক মোড়ে কর্তব্যরত পুলিশ অফিসার গাড়িটি সরিয়ে নিতে বলেন, কিন্তু গাড়ি সরাননি তৃণমূলের যুব সভাপতি। তার সঙ্গে পুলিশের বচসা বেঁধে যায়। পুলিশ অফিসারের বক্তব্য, ওই সময় যুব সভাপতি সে পুলিশ অফিসারের শার্টের কলার ধরেন। জানা গিয়েছে পাল্টা পুলিশ আধিকারিক তৃণমূল নেতাকে সপাটে চর কষিয়ে দেন। আরজিকর হাসপাতালে ঢুকে ঘুম থেকে টেনে তুলে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন, গ্রেপ্তার ইতিমধ্যে এক। ফাঁসির দাবি জানালেন মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করা হয়েছিল ঘুম থেকে টেনে তুলে, তারপর তাকে নৃশংসভাবে খুন করে অভিযুক্ত সঞ্জয় রায়। এমনটাই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, যে সময় ওই তরুণীর ওপর হামলা করা হয়েছে তখন তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তরুণী যে সেমিনার হলে শুয়েছিলেন সেখানে রাত 3টের কিছু পরে ঢোকে সঞ্জয় রায়। এরপর অন্তত 45 মিনিট পর তাকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায়। শুধু তাই নয়, ঢোকার সময় তার কানে হেডফোন ছিল, কিন্তু বেরিয়ে আসার সময় সেই হেডফোন ছিল না তার কানে। পরে পুলিশ ওই হেডফোনের সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করেছে। মোটামুটিভাবে স্পষ্ট, রাতের ওই সময়ে যে কেউ গভীর ঘুমের মধ্যেই থাকবে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই জঘন্য কাজটি করেছে সঞ্জয় রায়। সূত্র মারফত জানা গেছে, ঘটনার দিন মদ্যপ অবস্থায় ছিল সঞ্জয়। শনিবার তাকে শিয়ালদহ আদালতে তোলা হয়েছিল। বিচারক সঞ্জয়কে 14 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন। যদিও তার ফাঁসির দাবি তুলে আন্দোলনে নেমেছে চিকিৎসক পড়ুয়ারা। আরজিকরের ঘটনায় তীব্র নিন্দা করে অবিলম্বে সারা দেশের প্রতিটি মেডিকেল কলেজে কেন্দ্রীয় নিরাপত্তা আইন লাগু করার দাবি তুলেছেন ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, ফাস্ট ট্র্যাক আদালতে এই মামলা তুলতে এবং প্রয়োজনে ফাঁসির আবেদন জানাতে। সঙ্গে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি ফাঁসির বিরোধী, কিন্তু কিছু কিছু ঘটনায় এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির অবশ্যই প্রয়োজন। ভবিষ্যতে কেউ যেন এই ধরনের
নক্করজনক কাজের সাহস দেখাতে না পারে। অপরদিকে অভিষেক ব্যানার্জি জানাচ্ছেন, ধর্ষকদের 7 দিনের মধ্যেই এনকাউন্টার করে মারা উচিত। আরজিকর কাণ্ডে কড়া বার্তা অভিষেক ব্যানার্জির। অভিষেক ব্যানার্জির দাবি, 7 দিনের মধ্যেই খুনি এবং ধর্ষকদের এনকাউন্টার করে মারা উচিত। ধর্ষণ কাণ্ডে বিচার বিভাগে দীর্ঘসূত্রতার বিরোধিতা করেছেন অভিষেক ব্যানার্জি। তার সাফ কথা, এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। একটি সূত্র মারফত জানা যাচ্ছে, আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারে চাকরি পেয়েছিলেন 2019 সালে। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সম্মানে বদলে যেতে চলেছে পাম অ্যাভিনিউয়ের নাম। বর্ষিয়ান বাম নেতার স্মরণে, অর্থাৎ বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের নতুন নাম হতে চলেছে বুদ্ধদেব ভট্টাচার্য সরণি। এই বিষয়ে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। শীঘ্রই এই বিষয়ে আলোচনা করা হবে। তারপরেই পুরসভার তরফে পাম অ্যাভিনিউয়ে নতুন নামের ফলক বসানো শুরু হবে বলে জানা যাচ্ছে। বড় ঘোষণা রাজ্যের তরফে। বাড়ির নকশা অনুমোদনের ফিতে এবার 50% ছাড়ের ঘোষণা। শহরবাসীর জন্য সুখবর কলকাতা পুরসভার। বাড়ি নির্মাণের ক্ষেত্রে বড় ছাড়ের সিদ্ধান্ত ঘোষণা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাতে বলা হয়েছে, বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং প্ল্যান বা নকশা অনুমোদনের ফিতে 50% ছাড় দেওয়া হবে। তৃণমূল দলের নাম করে কেউ টাকা চাইলে ভিডিও করে পাঠান আমাকে হোয়াটসঅ্যাপে, ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন, কড়া হুঁশিয়ারি অভিষেক ব্যানার্জির। দুর্নীতি রোধ করতে খড়গহস্ত সাংসদ তথা ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি। সরকারি কাজে বাধা, দলের নাম করে ভয় দেখিয়ে টাকা তোলা, এই সমস্ত ব্যাপারে এবার তৎক্ষণাৎ অভিযোগ জানানোর নিদান দিলেন অভিষেক ব্যানার্জি। তার কথায়, কেউ ভয় দেখালে, টাকা চাইলে ভিডিও রেকর্ড করে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেন, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে, যার নম্বরটি হলো 7887778877। নম্বরটি আরেকবার জানাচ্ছি, 7887778877। এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। সাংসদ বলেন, সাধারণের পাঠানো ওই ভিডিও পুলিশের প্রশাসনের কাছে পাঠানো হবে, তারা সেটির তদন্ত করে দেখে দ্রুত ব্যবস্থা নেবে। এছাড়াও ভিডিও প্রেরককে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন অভিষেক ব্যানার্জি। তিনি যদি চান তার পরিচয় গোপন রাখা হবে। অভিযোগকারী নিরাপত্তার দায়িত্ব নেবে পুলিশ। মাথায় হাত মধ্যবিত্তের, ফের দাম বাড়ল সোনালী ধাতু সোনার। লাফিয়ে বাড়ছে রূপোর দাম কেজি প্রতি। বাজারের পর সোনার দাম কমবে আশা থাকলেও গত কয়েকদিনে বাড়ছে এবার সোনালী ধাতু সোনার মূল্য। কারণ হিসেবে মনে করা হচ্ছে আমেরিকার আর্থিক অব্যবস্থা, মধ্যপ্রাচ্যের অশান্তি। বৃহস্পতিবার শুক্রবারের পর শনিবার বাড়ল সোনার দর। পাল্লা দিয়ে লাফিয়ে বেড়েছে রূপোর দামও। 10 আগস্ট কলকাতায় 22 ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে 10 গ্রামের দাম বেড়ে দাঁড়িয়েছে 64,450 টাকা। 24 ক্যারেট 10 গ্রামের মূল্য বেড়ে দাঁড়িয়েছে 70,310 টাকা। এছাড়াও এদিন দিল্লিতে 22 ক্যারেট সোনার 10 গ্রামের দাম বেড়ে দাঁড়িয়েছে 64,600 টাকা। 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম বেড়ে দাঁড়ালো 70,460 টাকা। এছাড়াও শুক্রবারের পর শনিবারও বাড়ল রূপোর দাম। 9 আগস্ট রূপোর দাম ছিল কেজি প্রতি 82,000 টাকা। শনিবার 10 আগস্ট রূপোর দাম কেজি প্রতি বেড়ে দাঁড়ালো 80,000 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 83,100 টাকা। ফের অশান্ত জম্মু কাশ্মীর। গত কয়েক মাসে শহীদ হয়েছেন ভারতের একাধিক সৈন্য। এবার ভারতে কাশ্মীরে সেনা জঙ্গি লড়াই, শহীদ হলেন ভারতের আরও 2 জওয়ান, জখম 3। কাশ্মীরে এনকাউন্টারে শহীদ 2 জওয়ান, জখম আরও 3। শনিবার সন্ধ্যাবেলা সেনাবাহিনীর কাছে খবর আসে, কাশ্মীরের অনন্তনাগ জেলার প্রান্তিক এলাকায় গভীর জঙ্গলে বেশ কয়েকজন জেহাদি লুকিয়ে রয়েছে। এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। শুরু হয় গুলি বিনিময়। সন্ত্রাসবাদীদের গুলিতে শহীদ হয়েছেন 2 জওয়ান, 3 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলে শেষ খবরে জানা যাচ্ছে। 850 কোটি টাকা তেজস্ক্রিয় বাজেয়াপ্ত হলো বিহারে। ধৃত 3 পাচারকারী। বিহারের গোপালগঞ্জ থেকে তেজস্ক্রিয় পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবরটা আগেই পেয়েছিল পুলিশ। সেই খবর পাওয়ার পর পুলিশের বেশ কয়েকটি দল নজরদারি চালাচ্ছিল। সেই অভিযান চালানোর সময় 3 যুবককে গ্রেপ্তার করে তারা। তাদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়েছে। সেই ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় মহামূল্যবান তেজস্ক্রিয় পদার্থ। গোপালগঞ্জের পুলিশ সুপার স্বর্ণ প্রতাপ জানিয়েছেন, সন্দেহভাজন 3 যুবককে আটক করা হয়েছে বলথারি পুলিশ চৌকির কাছে। তাদের ব্যাগ থেকে 50 গ্রাম ক্যালিফোর্নিয়াম উদ্ধার হয়েছে, যার 1 গ্রামের দর 17 কোটি টাকা।
বিহারে ক্ষমতায় আসার সাথে সাথেই বিহারে আবার ফিরবে মদ। নীতিশ সাম্রাজ্য ধসিয়ে বিহার জিততে প্রতিশ্রুতি মরিয়া ভোটকুশলী প্রশান্ত কিশোর। ক্ষমতা এলে 1 ঘন্টার মধ্যেই বদল আনবেন মদ নিষেধাজ্ঞায়, অর্থাৎ সুখা বিহারে ফের ছুটবে মদের ফোয়ারা। এমনটাই ঘোষণা করে দিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। সেই সঙ্গে তার আরও দাবি, বিহারে 2025 সালের বিধানসভা নির্বাচনে 20টি আসনও পাবে না নীতিশ কুমারের দল। নিজের সংগঠন জন সুরজ নিয়ে এতটাই আত্মবিশ্বাসী শুনিয়েছে প্রশান্ত কিশোরকে। তিনি সংবাদ মাধ্যমকে এদিন জানিয়েছেন, জন সুরজ সরকার গঠনের সুযোগ পেলে 1 ঘন্টার মধ্যেই বদল আনা হবে বিহারের আবগারি নীতিতে। এই বিষয়ে প্রশান্তের যুক্তি, বিশ্বের বহু দেশে আগে মদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি, বরং ক্ষতি হয়েছে। মদ নিষিদ্ধ করার নামে গান্ধীজির নামেও নানা অপপ্রচার চালিয়েছে নীতিশের দল বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর। প্রসঙ্গত, আগামী 2রা অক্টোবর থেকে প্রশান্ত কিশোরের জন সুরজ অভিযান রাজনৈতিক দল চালু হতে চলেছে। গান্ধী জয়ন্তীর দিন আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করা হবে জন সুরজ অভিযানকে। নাম দেওয়া হবে জন সুরজ দল। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রশান্ত কিশোর। 40,000 শূন্য পদে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক সহ ক্লার্ক নিয়োগ, শীঘ্রই দেওয়া হচ্ছে বিজ্ঞপ্তি। শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে প্রচুর নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় বিদ্যালয়। শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় বিদ্যালয়ে একাডেমিক এবং নন একাডেমিক মিলিয়ে প্রায় 40,000-এর বেশি শূন্যপদ পূরণ করা হবে। পিজিটি এবং টিজিটি শিক্ষকদের পাশাপাশি ক্লার্ক এবং পিয়ন পদে প্রচুর শূন্যপদ রয়েছে। আগামী 2-1 মাসের মধ্যে নিয়োগের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে। কেন্দ্রীয় বিদ্যালয়ের পিজিটি অর্থাৎ প্রাথমিক শিক্ষক এবং টিজিটি অর্থাৎ প্রশিক্ষিত স্নাতক শিক্ষক এবং স্নাতকোত্তর শিক্ষক, ক্লার্ক এবং পিয়ন পদে 40,000 শূন্য পদে নিয়োগ করা হবে। গত বছর কেন্দ্রীয় বিদ্যালয়ে সমস্ত কিছু মিলিয়ে শূন্যপদ ছিল 13,000। চলতি বছরে আনুমানিক 40,000 শূন্যপদ থাকতে চলেছে। প্রাথমিক শিক্ষক পদগুলিতে আবেদন করবার জন্য দ্বাদশ শ্রেণী পাশের শংসাপত্র এবং ডিএলএড ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। মাধ্যমিক স্তরের শিক্ষক পদের জন্য অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহ ডিএড অথবা বিএড ট্রেনিং থাকতে হবে। ক্লার্ক এবং পিয়ন পদের জন্য মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস যাদের যোগ্যতা রয়েছে তারা আবেদন করতে পারবেন। খুব দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কেমন থাকবে আজকে বাংলার আবহাওয়া? আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রাপ্ত লেটেস্ট রিপোর্টটি আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছি আমরা। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত হবে চলবে হালকা মাঝারি বৃষ্টিপাত। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের এই 3টি জেলায় আজকে কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা দেয়নি আবহাওয়া দপ্তর। তবে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত হবে সামান্য পরিমাণ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আমাদের আজকের সংবাদগুলো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদগুলির সাথে। ধন্যবাদ।